পেনাল কোডের 23 ধারা 23 সেকশন 23 হচ্ছে শুধুমাত্র এমসিকিউর জন্য, যেখানে বলা আছে রংফুল লস আর রংফুল গেইন, মানে হচ্ছে অবৈধ ক্ষতি রংফুল লস আর রংফুল গেইন হচ্ছে বৈধ লাভ। এই দুইটা ডেফিনেশন এখানে দিয়ে দিচ্ছে সেকশন 23। রংফুল কি? রংফুল গেইন হচ্ছে অবৈধ লাভ জিনিসটা কি? অবৈধ লাভ হচ্ছে আমি জানি যে এই সম্পত্তিটা আমার না, যেমন আমি দাদা একটা প্যানেল সম্পত্তি কোড না এখন এই দাদা, প্যানেল কোড চলে না? পেনাল কোডটা কত পেনাল ধারা থেকে দাদা? পেনাল কোড পেনাল কোড 3। বুঝি না দাদা। ওকে ওকে দাদা। ওকে, এখন তো ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি জি এখন ওকে ওকে, এখন শোনা যাচ্ছে। আপনার তাহলে অবৈধ লাভ জিনিসটা কি? অবৈধ লাভ হচ্ছে আমি একটা কিছু চুরি করলাম, চুরি করে যেটা অর্জন করলাম, কিন্তু আমি জানি সম্পত্তিটি আমার না। এই যে সম্পত্তিটি আমার না আমি অর্জন করলাম, এটার নাম হচ্ছে অবৈধ লাভ। আবার ঠিক একইভাবে রংফুল লস বা অবৈধ ক্ষতির ডেফিনেশন দিচ্ছে এভাবে, আমি জানি যে সম্পত্তিটি আমার না, আমার না জেনেও আমি সেই সম্পত্তিটির ক্ষতি করলাম। কিরকম ভাবে ঠিক এই উদাহরণটাই দেওয়া যেতে পারে, যা আমি মনে করেন যে একটা ব্যাপার খেয়াল করে যে একই ঘটনায় দুইটা সিচুয়েশন হচ্ছে। আমি আপনার মোবাইলটা চুরি করলাম, বা আমি আপনার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিলাম, আপনার কাছ থেকে যে জিনিসটা ছিনিয়ে নিলাম, এর ছিনিয়ে নেওয়ার ফলে আমার কাছে জিনিসটা আসলো, তাহলে আমি কি করলাম? অবৈধ লাভ করলাম। তাহলে ক্ষতি করলাম কার? অন্য একটা ব্যক্তির সম্পত্তির ক্ষতি করলাম, বাট আমি জানি যে সম্পত্তিটির মালিক আমি না, মানে আমার কাছে সম্পত্তিটি চলে আসায় ক্ষতি হচ্ছে একজনের। তার কি ক্ষতি হওয়ার কথা ছিল না? ওটাকে বলছে অবৈধ ক্ষতি, অন্যায়ভাবে ক্ষতি। তাহলে যেই কাজের মাধ্যমে অবৈধ লাভ হয়, সেই কাজের মাধ্যমে আরেকজনের অবৈধ ক্ষতি হয়। এটাকে ক্লিয়ার যে অবৈধ লাভ অবৈধ ক্ষতি ডেফিনেশনটা? এবার আমরা চলে যাব আমাদের মূল পড়াতে, সেকশন 34 থেকে 38। এই জিনিসটা প্রিলি রিটেন ভাইবা সকল পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের 34-এর মূল কথা কি আমরা তো জানি, যে এখানে বলছে যে কতিপয় ব্যক্তি যদি
একটা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একসাথে মিলেমিশে কাজ করে, তাহলে সবাই জয়েন্টলি লায়াবল হবে, সবাই যৌথভাবে দায়ী হবে। প্রথমত যে কতিপয় ব্যক্তি, কিছু সংখ্যক মানুষ, এই কিছু সংখ্যক মানুষ কারা, কিছু সংখ্যক মানুষ কয়জন? এই কিছু সংখ্যক মানুষ হচ্ছে কমপক্ষে দুইজন, কমপক্ষে দুইজন, 5 জনের কম। তার মানে আমরা ধরে নিতে পারি 2 থেকে 4 জন ব্যক্তি কিছু সংখ্যক ব্যক্তি। তাহলে কিছু সংখ্যক ব্যক্তি সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্য হবে নাকি সাধারণ অভিপ্রায় হবে? সাধারণ অভিপ্রায়, কমন ইন্টেনশন বাস্তবায়নের জন্য যখন এই কতিপয় লোক একত্রে কাজ করে, সেটাকে আমরা বলতেছি সেকশন 34 এর আন্ডারে তারা যৌথভাবে লায়াবল হবে, জয়েন্টলি লায়াবল হবে। দাদা কিচ্ছু বুঝি না। দাদা 34 থেকে 38 এর পরে কিছু আসে না, কিছু আসে না। ভাই আপনার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে, আমরা সবাই শুনতেছি, মানে আমি শুনতেছি আর কি। জি আমরা আছে। শুনতে পাচ্ছি। আমরা 34 এ আছি। ওকে, তাহলে এই যে কিছু সংখ্যক ব্যক্তি সাধারণ অভিপ্রায়, কমন ইন্টেনশন, ইন্টেনশন মানে ইচ্ছা, সাধারণ ইচ্ছা বাস্তবায়নের জন্য যখন একসাথে কাজ করে, সেটাকে আমরা বলতেছি 34 ধারায় সবাই লায়াবল হবে। ধরে নেওয়া হবে যে সকলে মিলে যেই কাজটা করছে সেই কাজটা আমি একা করছি, সেকশনে ঠিক এভাবেই বলছে, যেটাকে আমরা কমন ইন্টেনশনের ধারা বলি। তো এই 34 ধারায় অপরাধ সৃষ্টি হওয়ার জন্য আমাদের সেকশনের মধ্যেই বলে দেওয়া আছে যে সেভারাল পার্সন লাগবে, কতিপয় ব্যক্তি লাগবে, কিছু সংখ্যক ব্যক্তি লাগবে। এই কিছু সংখ্যক ব্যক্তি হচ্ছে কমপক্ষে 2, সর্বোচ্চ 4। তার মানে 2 থেকে 4 জন ব্যক্তি এই কমন ইন্টেনশনের জায়গাটা লাগবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কমন ইন্টেনশন থাকতে হবে। 34 ধারায় যৌথভাবে লায়াবল করার জন্য শর্তগুলা কি? কমন ইন্টেনশন থাকতে হবে। ওকে, কমন ইন্টেনশন থাকলো, মেম্বার সব ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কাজ, এই অপরাধমূলক কাজের প্ল্যান থাকতে হবে। তার মানে হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টের প্ল্যান থাকতে হবে, প্রি প্ল্যান থাকতে হবে। ওকে, তার মানে হচ্ছে সংখ্যা গেল, উদ্দেশ্য সরি অভিপ্রায়টা গেল, তারপরে হচ্ছে আপনার এই ক্রিমিনাল অ্যাক্টের প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পনা গেল। শুধুমাত্র প্রি প্ল্যান থাকলেই হবে না, এই প্রি প্ল্যানটা ডান করতে হবে, মানে ক্রিমিনাল অ্যাক্ট ডান, মানে অফেন্সটা ঘটানো, অফেন্সটা ঘটানো। তাহলে 4টা শর্ত পূরণ হলো। 4টা শর্ত পূরণ অসাপেক্ষে যদি কোনো অফেন্স হয়ে যায়, তাহলে এটার সাথে যারা যারা জড়িত থাকবে প্রত্যেকে সমানভাবে লায়াবল হবে। এখন প্রশ্ন হতে পারে না যে আমরা 4 জন ব্যক্তি ছিলাম, আমি প্রি প্ল্যান অংশগ্রহণ করলাম, মানে পূর্ব পরিকল্পনা আমি অংশগ্রহণ করলাম, মানে আমরা 4 জন মিলে চুরি করার প্ল্যান করলাম। তাহলে আমাদের ক্রিমিনাল মাইন্ড আছে, মানে গিলটি মাইন্ড আছে, আমাদের প্রি প্ল্যান আছে, আমাদের সংখ্যা ঠিক আছে, এখন আমাদেরকে বাস্তবে করতে হবে। আমি বললাম যে না, আমি আজকে যাব না, আমার একটু ঘুমাতে হবে। 3 জন গেল। এখন প্রশ্ন হচ্ছে 3 জন কি দায়ী হবে নাকি 4 জনে দায়ী হবে? 4 জন দায়ী হবে, 4 জন দায়ী হবে। 4 জনই দায়ী হবে। 4 জন দায়ী হবে কিভাবে? কারণ পার্টিসিপেশন তো এখানে 3 জন করলো, তাহলে 4 জনকে কিভাবে আমরা দায়ী করব?
কারণ তো চুরিটা মানে করতে গেছে, মানে ওটা হয়েছে, আমরা ধরে নিতে পারি এটা হয়েছে। আর যখন প্ল্যানটা করা হয়েছিল সবার এক মানে অভিপ্রায় মানে ইচ্ছাটা সেম ছিল আর কি, সবার মানে ইচ্ছাটা সেম ছিল। তার সেম মানে ছিল। হচ্ছে তার মানে হচ্ছে যে অফেন্সটা হয়ে যায়, যে অপরাধটা ঘটে যায়, সেই অপরাধটা ঘটে যাওয়ার পিছনে কারা কারা প্ল্যান করছে সবাই দায়ী হবে, যদিও পার্টিসিপেশন তার থাকে না, যদিও অংশগ্রহণ তার থাকে না। এটাকে আমরা বলতে পারি। জি। জি দাদা। দাদা তো প্রি প্ল্যান থাকতে হবে, আরেকটা পরে কি বলছিলেন না, প্রি প্ল্যান থাকলে হবে না আবার সেটা সাথে সেটার বাস্তবায়ন হতে হবে, ইমপ্লিমেন্টেশন হতে হবে, ক্রিমিনাল একটা ডান হতে হবে, মানে ওই কাজটা করতে হবে। শুধুমাত্র প্রি প্ল্যানই যথেষ্ট না। এখন আমরা যদি একটু প্রশ্ন পড়ি রিটেন আকারে, আমরা কিন্তু এমসিকিউ ক্লাস করতেছি, বাট যেহেতু 34 থেকে 38 খুব ইম্পর্টেন্ট প্রিলি রিটেন ভাইবা সকল পরীক্ষার জন্য, এই কারণে আর আমরা যদি বলি শুধুমাত্র পূর্ব পরিকল্পনাই, এবার লেখা শুধুমাত্র অপরাধমূলক কাজের পূর্ব পরিকল্পনাই পরিকল্পনাকারীদেরকে যৌথভাবে সেই অপরাধের জন্য দায়ী করতে পারে না। না শুধু আবার শুধুমাত্র আবার পূর্ব যদি বলা হয়, পরিকল্পনা, যদি এটা বলা কোন হয় ক্ষেত্রে? হ্যাঁ, শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য পূর্ব পরিকল্পনাকারীদেরকে শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য পূর্ব পরিকল্পনাকারীদের যৌথভাবে দায়ী করা যায় না। 2 নম্বর পয়েন্ট অপরাধ সংঘটিত না হলে অপরাধের অন্যান্য উপাদান পূরণ হলেও জয়েন্টলি লায়াবল হবে না, যৌথভাবে দায়ী হবে না। নেক্সট, গিল্টি মাইন্ড, শুধুমাত্র গিল্টি মাইন্ড মাইন্ডের জন্য কোন ব্যক্তিকে 34 ধারায় দায়ী করা যায় না। কোন ব্যক্তিকে 34 ধারায় দায়ী করা যায় না। প্রি প্ল্যানে যারা অংশগ্রহণ করে, প্রি প্ল্যানে যারা অংশগ্রহণ করে তারা অপরাধ সংগঠনে অংশগ্রহণ না করলেও, অপরাধ সংগঠনে অংশগ্রহণ না করলেও 34 ধারায় যৌথভাবে দায়ী হবে। 34 ধারায় যৌথভাবে দায়ী হবে। অপরাধ সংগঠনের কাজে অংশগ্রহণ না করলেও, প্রি প্ল্যানে অংশগ্রহণ করলেও, অপরাধ সংগঠনের সময় অংশগ্রহণ না করলে 34 ধারায় তারা দায়ী হবে।
হবে। আচ্ছা আমরা এই যে হ্যাঁ আমরা এই যে আলোচনাটুকু করলাম, এই যে আমরা প্রশ্ন সাজাইলাম নিজেরা এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা ব্যাখ্যা করতে পারবো? প্রথমত আমাকে প্রি প্ল্যান যথেষ্ট না, 2 জন মেম্বার যথেষ্ট না, প্রি প্ল্যান যথেষ্ট না, 2 জন মেম্বার যথেষ্ট না, গিলটি মাইন্ড মেনস্ট্রিয়া যেটাকে বলি এটাও যথেষ্ট না। সবকিছু করলাম বাট অ্যাকশনে গেলাম না, কাজটা করলাম না, অপরাধটা ঘটাইলাম না, তাহলে এতক্ষণ পর্যন্ত যা করছি মানে ফ্রুটলেস, কোনো কাজে আসবে না। মানে আলটিমেটলি অপরাধটা সংঘটিত না হলে আমাদেরকে দায়ী করা যাবে। ক্লিয়ার বিষয়টা? যে শুধুমাত্র প্রি প্ল্যান থাকলেই হবে না, অপরাধটা সংঘটিত করতে হবে। আবার আরেকটা প্রশ্ন ছিল, আমি প্রি প্ল্যানে অংশগ্রহণ করছি, প্রি প্ল্যান আমরা 4 জন ছিলাম, 4 জন ব্যক্তি অংশগ্রহণ করছে, বাট যখন অফেন্সটা আমরা ঘটাইছি তখন আমরা 2 জন প্রেজেন্ট ছিলাম, তাহলে বাকি যে 2 জন প্রেজেন্ট ছিল না, উপস্থিত ছিল না, তাদের কি হবে? তারও আসলে দায়ী হবে। প্রি প্ল্যানে অংশগ্রহণ করলে সেই প্রি প্ল্যান অনুসারে যদি অপরাধটা সংঘটিত হয় তাহলে নলেজ থাকার কারণে তারা দায়ী হবে। মানে 34 কে আমরা মোটামুটি ভালোভাবে বুঝছি বা কিভাবে প্রশ্ন আসতে দাদা পারে। প্রি প্ল্যান আর গিলটি মাইন্ড দুইটা কি মানে একই শব্দ বোঝায়? না, প্রি প্ল্যান মানে পূর্ব পরিকল্পনা, জি প্ল্যান হচ্ছে পরিকল্পনা, প্রি মানে আগে, পূর্ব পরিকল্পনা। আর গিলটি মাইন্ড হচ্ছে অপরাধমূলক মন। গিলটি মাইন্ডকে দুইটাই লাগবে। সবই লাগবে। গিলটি মাইন্ডকে আপনার ল্যাটিন টার্মে বলা হয় মেনস্ট্রিয়া, লিখে দিলাম। আর আরেকটা বলতেছি আমরা প্রি প্ল্যান, মানে হচ্ছে পূর্ব পরিকল্পনা। সকল কিছু লাগবে এবং অপরাধটা আলটিমেটলি ঘটতে হবে। সকল কিছু লাগবে, অপরাধটা আলটিমেটলি ঘটতে হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আমরা যতটুকু পড়ছি এখন ধরেন একটা ফ্যাক্ট আমাদের হাতে তুলে দেওয়া হলো, একটা ঘটনা আমাদের হাতে তুলে দেওয়া হলো যে 4 জন ব্যক্তি আব্দুল রহিমকে গুরুতর আঘাত করার পরিকল্পনা করে। এজন্য তারা তারিখ এবং স্থান নির্ধারণ করে। তারিখ এবং স্থান নির্ধারণ করে। 4 জনের মধ্যে 2 জন আব্দুর রহিমকে বাঁশ দিয়ে আঘাত করে, আরেকজন মানে 3 নম্বর ব্যক্তি তার হাত পা বেঁধে রাখে, 4র্থ নম্বর ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে, 4র্থ নম্বর ব্যক্তি পানিশেবল হবে কিনা? দাদা হবে। জি হবে হবে। দাদা। কেন হবে? দাদা পরিকল্পনাই ছিল, পরিকল্পনায় অংশগ্রহণ করেছিল এবং অপরাধটি সংঘটিত হয়েছে। এবং অপরাধটি সংঘটিত হয়েছে। হয়েছে। পরিকল্পনা অংশগ্রহণ করলেই হবে না, আমি সারা রাত বসে অনেক পরিকল্পনা করতে পারি, বাট আলটিমেটলি কাজটা হতে হবে, কাজটা হতে হবে। এখন মনে করেন যে আমরা যত পরিকল্পনা করি বাস্তবে হলো না, সেটার জন্য আমাকে দায়ী করা যাবে, কাজটা হতে হবে। এটা হচ্ছে আমাদের 34 ধারার মূল কথা। এবার আমরা চলে যাই ধারা 35। আমরা তো 34 ধারা ও দাঁড়ায় দেখছে, ও যদি এখানে না থাকতো তাহলে কি ও দায়ী হতো না? না থাকলেও দায়ী হতো, 3 জনের একজন পরিকল্পনাই তো ছিল দাঁড়ায় তো। না থাকলেও দায়ী হতো। ধরেন উনি বাসায় ঘুমাইছে, এটা উনি কি না দায়ী হবে? না, কিন্তু সে তো জানতো যে আমরা এরকম প্ল্যান করছি, এরকম একটা অপরাধ সংঘটিত হতে পারে, সে তো জানতো সবকিছু। মানে এটা প্রমাণ
প্রমাণ হইলে উনি অপরাধী হবে। এই ক্ষেত্রে মনে হয় দাদা 34টা এই ক্ষেত্রে মনে হয় অনেকের সময় কোনো মার্ডার টার্ডার হলে যে বলে হুকুমের আসামি, আই থিঙ্ক এইটা মনে হয় একটা মানে এটার জন্যই দায়ী হয়, হুকুমের আসামি। হুকুমের আসামি বলতে হ্যাঁ ওইটাই, মানে মোটামুটি প্ল্যানে কারা ছিল, প্ল্যানে কারা ছিল, পরিকল্পনায় কারা ছিল, সবাই দায়ী হবে, সে কাজ করুক আর না করুক, অপরাধটা করুক আর না করুক। এবার আমরা 35-এ যাব, বাট কিভাবে 34 থেকে প্রশ্ন আসতে পারে আমরা কি এটা বুঝছি কিনা, 34 থেকে আসলে কিভাবে আসতে পারে। আমার যদি বলা হয় যে অপরাধ সংগঠনে পার্টিসিপেশন না করেও, অপরাধ সংগঠনে পার্টিসিপেশন না হয়েও সে 34 ধারায় অপরাধী হতে পারে, ব্যাখ্যা কি হবে? দাদা প্রি প্ল্যান অপরাধ করছে, কি প্ল্যান করছে, গিলটি মাইন্ড ছিল, সাধারণ অভিপ্রায় ছিল। হ্যাঁ সাধারণ অভিপ্রায়, ইন্টেনশন ছিল। সবকিছু ছিল, শুধুমাত্র সে ওই কাজ যখন অপরাধ হয়েছে তখন সে ছিল না, না থাকলেও সমস্যা নাই, যৌথভাবে সবাই দায়ী হবে। এবার 35 ধারাতে যাই। 35 ধারাতে ঠিক একই কথা বলছে, যদি নলেজ থাকে, নলেজ থাকলেই আমি দায়ী হব। ঠিক এই এরকম উদাহরণটাই দেওয়া যায়, যে ওই যে না মাত্র যে উদাহরণটা দিলাম যে আমরা তাকে হত্যা করব, 4 জন মিলে হত্যা করে প্ল্যান করলাম, আলটিমেটলি কি হলো, সেটা হচ্ছে যে একজন গিয়া সেখানে তাকে আঘাত করলো, আরেকজন তাকে ধাক্কা দিল, আরেকজন তাকে বিষ খাওয়াইলো, কিন্তু আরেকজন সে কিছুই করলো না, তাহলে সে কি দায়ী হবে? দায়ী হবে, কারণ তার নলেজ ছিল। এটা পড়বে ডিরেক্টলি ধারা 35-এর আকারে। এই যে একজন লোক যে দাঁড়ায় থাকে, দাঁড়াইয়া থাকা, আর হচ্ছে কাছে একেবারে নাই আসা, না আসাটা হচ্ছে নলেজের মধ্যে পড়বে। আর দাঁড়ায় থাকা মানে হচ্ছে এটাকে এক প্রকার পার্টিসিপেশনও বলা হয়, এক ধরনের পার্টিসিপেশনও বলা হয়। বাট আমরা 35 ধারাতে দেখতেছি শুধুমাত্র নলেজ থাকার কারণে, শুধুমাত্র ক্রিমিনাল ইন্টেনশন থাকার কারণে, ক্রিমিনাল নলেজ থাকার কারণে। ক্রিমিনাল দাদা ক্রিমিনাল নলেজটা কি ওই 34-এর পি প্ল্যানের মধ্যে পড়ে যায়? আপনার 34 ধারা হচ্ছে বেসিক মাদার সেকশন, 34 ধারার মধ্যে সব আছে। আপনি 34 ধারা থেকে 38 ধারা পর্যন্ত ডেসক্রাইব করতে পারবেন, বাট আমরা যদি আলাদা আলাদা করি। দাদা এই ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে 35 ধারাটা হচ্ছে হলো যে কোনো অপরাধ সংগঠনের মানে অপরাধ সংগঠনের হারাই ফেলছে ইন্টেনশন, ক্রিমিনাল নলেজ, ক্রিমিনাল ইন্টেনশন, শুধুমাত্র এখানে আসবে ক্রিমিনাল নলেজ, কারণ আমি জানতাম যে এই ধরনের অপরাধটা ওখানে হবে এবং আমি সেখানে ছিলাম, আমি সেখানে প্ল্যান করছি, আমাদের সকলের সমানভাবে ক্রিমিনাল নলেজ ছিল। এটা হচ্ছে 35 ধারাতে স্পষ্ট করে চলে আসে। ইন্টেনশন চলে আসছে দাদা, ক্রিমিনাল নলেজের সাথে আবার ইন্টেনশন চলে আসছে নাকি? ক্রিমিনাল নলেজ এবং ক্রিমিনাল ইন্টেনশনের মধ্যে পার্থক্যটা কি? ক্রিমিনাল নলেজ হচ্ছে, ক্রিমিনাল ইন্টেনশনটা তো অটোমেটিক চলে আসবে, যে ক্রিমিনাল নলেজ মানে এখানে কি ওই প্রি প্ল্যানে জানা, মানে বিষয়টা এরকম না যে আমি আসলে ভাষা জানতাম এরকম অপরাধ সংঘটিত হতে পারে, এরকম না। মোটামুটি ভাবে সার্বিক দিকেই আপনার আগ থেকে জানা, সার্বিক দিকে আপনার শুরু থেকে জানা, এটাকে বলছে ক্রিমিনাল নলেজ। মানে আপনি জানতেন, মোটামুটি কনফার্ম ছিলেন যে এরকম একটা অপরাধের প্ল্যান হয়েছে, আমার সামনে, আপনার সামনে হোক বা আপনার সামনে না হোক, সেই অনুসারে যদি অপরাধটা সংগঠিত হয়েই যায়, তার মানে আপনার ক্রিমিনাল নলেজ, আপনি জানতেন যে এই অপরাধটা হবে, মোটামুটি ভাবে আপনি শিওর ছিলেন।
সেই ক্ষেত্রে সেটাকে বলতেছি আমরা ক্রিমিনাল নলেজ। এটার মধ্যে ক্রিমিনাল ইন্টেনশন তো থাকবে, কিন্তু দাদা এখানে অপরাধ সংগঠনের কিন্তু তথ্য কিন্তু করতেছে না, এটা কি বলতে কিন্তু পারবেন? এখানে বলতেছে বডিলি প্রেজেন্ট না থাকা বাট আপনার ক্রিমিনাল নলেজ। একটু মিউট করে দেন সবাইকে। একটু মিট করে দেন ফয়সাল ভাই, একটু মিট করে দেন। এখানে হচ্ছে বডিলি প্রেজেন্ট না থাকা বাট ক্রিমিনাল নলেজ থাকা, ফিজিক্যালি প্রেজেন্ট না থাকা। ক্লিয়ার? তাহলে আমরা যদি একটা প্রশ্ন করি যে শুধুমাত্র ক্রিমিনাল নলেজ থাকার কারণেও একজন ব্যক্তি যৌথভাবে দায়ী হতে পারে, শুধুমাত্র ক্রিমিনাল নলেজ থাকার ফলে একজন ব্যক্তি 34 ধারায় দায়ী হতে পারে। হয়ে গেল। আমাদের মাদার সেকশন কিন্তু 34, বাট ব্যাখ্যা আমাদেরকে 35 নিয়ে আসতে হবে, কারণ 34-এর মধ্যে আমরা 38 পর্যন্ত যা পড়বো সব আছে। তাহলে 35 ধারার মূল কথা হচ্ছে যে ক্রিমিনাল লস থাকবে, ক্রিমিনাল ইন্টেনশন থাকবে, বাট সে বডিলি প্রেজেন্ট থাকবে না। না থাকলেও তার গিলটি মাইন্ড, কমন ইন্টেনশন, এগুলো সব আছে। বডিলি প্রেজেন্ট না থাকলেও শুধুমাত্র ক্রিমিনাল নলেজ থাকার কারণে একজন ব্যক্তি জয়েন্টলি লায়াবল হতে পারে। এটা 35 ধারা। মানে প্রত্যেকটা ধারার সাথে দেখবেন মিল আছে। এবার দেখেন 36-এ গিয়ে কি বলছে, আমরা দুইটা শব্দ একটু পড়বো। ও আমরা তো ওই দিন পড়ছিলাম 10 সালের ক্লাসে, অ্যাক্ট আর আছে ওমিশন। অ্যাক্ট এবং ওমিশন এখানে পার্টলি অ্যাক্ট, পার্টলি ওমিশন। পার্টলি অ্যাক্ট, পার্টলি ওমিশনের মাধ্যমেও আমরা জয়েন্টলি লায়াবল হতে পারি। কি রকম? আচ্ছা, অ্যাক্ট মানে কি? যে কাজটা করা উচিত না সেটা আমি করছি। আর ওমিশন মানে কি? যে কাজটা থেকে আমাকে বিরত থাকা উচিত, যে কাজটা করা না। ওমিশন মানে হচ্ছে যে কাজটা আমার করা উচিত সে কাজটা থেকে আমি বিরত থাকলাম, সে কাজটা আমি করলাম না। যেমন আমার সামনে কোন একটা লোক যদি পানির জন্য দাবরাদাবি করে, তাহলে আমার উচিত কি হবে? তাকে পানি খাওয়ানো, বাট আমি তাকে পানি খাওয়াইলাম না। উচিত ছিল, খাওয়াই নাই, এটাকে বলছে ওমিশন। আমার সামনে একটা লোক দাঁড়াই আছে, আমার উচিত না তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া। যে কাজটা উচিত না সেই কাজটাই করলাম, তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলাম। এটাকে বলতেছে অ্যাক্ট। এই অ্যাক্ট এবং ওমিশনের মাধ্যমেই মূলত অফেন্স গুলা হয়ে থাকে। অফেন্সের যদি আপনি দুইটা উপাদান বলেন, তাহলে অ্যাক্ট এবং ওমিশন বলতে হবে। তাহলে পার্টলি অ্যাক্ট, পার্টলি মানে আংশিকভাবে কার্য করা, পার্টলি ওমিশন আংশিকভাবে বিরত থাকার মাধ্যমে একটা অপরাধ সংঘটিত হতে পারে। মনে করি আমাদের প্ল্যান হচ্ছে একজনকে আমরা হত্যা করব। আমাদের প্ল্যান একজনকে আমরা হত্যা করব, আমরা দুইজন মিলে প্ল্যান করলাম। আমি কি করলাম? 36 ধারার উদাহরণটা 10। আমি কি করলাম? মানে আমরা ধরে নিলাম যে আমরা স্বামী স্ত্রী আমাদের শাশুড়িকে হত্যা করি। তো বৃদ্ধ শাশুড়ি, তাকে খাবার দেওয়া দরকার। আমার ওয়াইফ কি করলো? তার খাবার দাবার বন্ধ করে দিল, মানে ওমিশন হলো। খাবার দাবার বন্ধ করার কারণে সে মারা গেছে না। আমি আবার কি করলাম? তাকে আবার যেটা করা আমার উচিত না সেটা করলাম, তাকে আবার আমি মারলাম, বেত দিয়ে প্রচন্ড ভাবে আঘাত করলাম।
তাহলে আমার ওয়াইফের কিছু কাজ, আমার কিছু কাজ সম্মিলিত ভাবে সে মারা গেল, এটাকে বলছে পার্টলি অ্যাক্ট, আংশিকভাবে অ্যাক্ট, আংশিকভাবে কাজ করা। আর একটা পার্টলি অমিশন, আংশিকভাবে বিরত থাকার ফলে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে যারা যারা অংশগ্রহণ করবে তারাই দায়ী হবে, যারা যারা অংশগ্রহণ করবে তারাই দায়ী হবে। তাহলে এখানে দেখেন বলা হচ্ছে যে যারা যারা অংশগ্রহণ করবে, মূলত এখানে ফাংশনটা হতে হবে। তোর ফাংশন হতে গিয়া আপনাকে সেই ব্যক্তিকে পার্টিসিপেশন করতে হবে। তারপরে আমরা এটাকে বুঝছি যে আংশিক আংশিক কাজ করার ফলে, অল্প অল্প কাজ করার ফলে একজনের মৃত্যু ঘটাবে। আলটিমেটলি তাদের যে ইন্টেনশনটা ছিল তাকে হত্যা করা, সেই হত্যাটা হয়ে গেল, তাহলে সবাই যৌথভাবে দায়ী হবে। 36 37ও ঠিক একই ব্যাপার। 37 বলছে যে আমরা 4 জন ব্যক্তি মিলে প্ল্যান করলাম যে তাকে হত্যা করব, বাট বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে। মানে এখানে কোঅপারেশন থাকবে অপরাধটা সংগঠনের ক্ষেত্রে। যেমন আমরা একটা ব্যক্তিকে হত্যা করব, যে ব্যক্তিকে হত্যা করব তার বাড়ির সামনে দিয়ে গেলাম, তাকে একটা বাঁশ দিয়ে আমি আঘাত করলাম, এটা শেষ। পরের দিন আরেকজন গেল, তাকে আবার লাথি টাত্তি দিল। পরের দিন আরেকজন গিয়ে তাকে জোর করে মানে বিষ খাওয়াইলো। ঠিক সাথে সাথে আরেকজন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলো, আর সে মারা গেল। তার মানে দেখেন অনেকগুলো কাজের ফলে মৃত্যু ঘটানো হলো, অনেকগুলো কাজের ফলে যদি কোনো অপরাধমূলক কার্য সংঘটিত হয়, এখন অনেকগুলো কাজ তো ভাই আপনা আপনি আসবে না। কি কাজ করা হবে অপরাধটা সংগঠনের জন্য এটা বলে দেওয়া না থাকলেও আমি এখানে অংশগ্রহণ করব, এটা কিন্তু আমি জানি। সাপোজ আমার ভাগে কাজ ছিল তাকে আমি বাস দিয়ে আঘাত করবো, আমি তাকে বাস দিয়ে আঘাত করতে পারলাম না, তাকে আমি গিয়া এমনিতে লাথি দিলাম, তার মানে আমি পার্টিসিপেশন করছি, আমার অংশগ্রহণ ছিল। মানে এখানে হচ্ছে যে কোঅপারেশনের মাধ্যমে অপরাধটা হওয়া। কিন্তু প্রত্যেকের ক্রিমিনাল ইন্টেনশন থাকবে। ক্রিমিনাল ইন্টেনশনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি অনেকগুলো কাজ করাও লাগে অপরাধটা সংঘটনের জন্য, তাহলে এই যারা যারা ক্রিমিনাল ইন্টেনশনের সাথে জড়িত ছিল প্রত্যেকে আসলে সমানভাবে দায়ী হবে। মানে হচ্ছে এই একটা অপরাধ সংগঠন করতে গিয়ে অনেকগুলো কাজ করার মাধ্যমে, আর প্রত্যেকটা কাজ কিন্তু উইথ ক্রিমিনাল ইন্টেনশন, অপরাধমূলক জ্ঞান নিয়ে হচ্ছে, অপরাধমূলক ইচ্ছা নিয়ে হচ্ছে, কমন ইন্টেনশন নিয়ে হচ্ছে, গিল্টি মাইন্ড নিয়ে হচ্ছে, প্রি প্ল্যান অনুসারে হচ্ছে। তাহলে এভাবে যদি একটা অপরাধ সংগঠন করতে গেলাম, যদি কোঅপারেশন থাকে বিভিন্ন কাজের মধ্যে, কাজ সম্পর্কে, তাহলে সেখানে আমরা 37 ধারায় সবাইকে লায়াবল করব। আমরা কি 37 ধারাটা বুঝছি? জি দাদা। জি দাদা। এবার আমরা 38 ধারা, জি দাদা। 38 ধারা আছে মোস্ট ইম্পর্টেন্ট রিটেনের জন্য, যে আমরা 4 জন মিলে প্ল্যান করলাম যে চুরি করতে যাব। আমরা 4 জন মিলে প্ল্যান করলাম যে তার বাসায় গিয়ে অপরাধ করব। গেলাম আমরা, প্রি প্ল্যান ছিল, মানে সবকিছুই আছে, আমরা আলটিমেটলি একটা ফাংশন মানে